বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো এবং ভালোভাবে লেখাপড়া করছো। আমি মোহাম্মদ আজিজুর রহমান, সহকারী শিক্ষক গণিত, শামসুল্লাহ খান স্কুল অ্যান্ড কলেজ। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদের দুইটা বাস্তব সংখ্যার মধ্যে দুইটা অমূলদ সংখ্যা, দুইটা মূলদ সংখ্যা নির্ণয় করার কৌশল শিখেছিলাম। তারপরে আমরা শিখেছিলাম যে বাস্তব সংখ্যার যোগ ও গুণ প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্য। তারপরে শিখেছিলাম আমরা √2, √3, √5 অমূলদ সংখ্যা প্রমাণ। আজকে আমি তোমাদের বইয়ের অনুশ্রেণীর 11 নম্বরের ক সমস্যাটা সমাধান করব। তো চলো আমরা শুরু করি। ক নম্বর সমস্যা ছিল যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ। আমি প্রশ্নটা আগে লিখে নিই। যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ, যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, বর্গ একটি বিজোড় সংখ্যা। এইটা হচ্ছে আমাদের সমস্যা। যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটা বিজোড় সংখ্যা। ঠিক আছে, এইটা আমরা এখন প্রমাণ করব। তাহলে প্রমাণ করার জন্য আমি ফার্স্টে লিখব, মনে করি n একটি বিজোড় পূর্ণ সংখ্যা। n একটি বিজোড় পূর্ণ সংখ্যা, আমি এটা ধরে নিলাম। যদি n একটা বিজোড় পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা লিখতে পারি n = 2x - 1, যেখানে x belongs to z। x এর মান তুমি 1 বসাও, 2 একে 2, 1 বাদ দিলে 1 হয়, একটা পূর্ণ সংখ্যা। তুমি যদি এটাকে 4 বসাও x এর মান, তাহলে 4 × 2 = 8, 1 বাদ দিলে কত? 7, 7টাও একটা পূর্ণ সংখ্যা। তাহলে আমি n একটা বিজোড় পূর্ণ সংখ্যা ধরে নিলাম। আর n = আমি লিখতে পারি 2x - 1। বলছে এর একটা বর্গ, আমরা বর্গ করি যে সুতরাং n² = হচ্ছে 2x - 1 তার হোল স্কোয়ার। আমরা লিখব, বর্গ করে লিখতে পারি। তো এইটা আমরা যদি সূত্র করি, a² - 2ab প্লাস হচ্ছে b²। কী করলাম? a², এটা a ধরলাম, এটা b, a² - 2ab প্লাস b²। এখানে আমরা কি লিখতে পারবো? 4x² - 4x প্লাস হচ্ছে 1। এরপর আমরা উপরে চলে আসি। উপর থেকে আমরা এই দুইটা থেকে আমরা কমন যদি নেই, দেখো 4x যদি কমন নেই, থাকবে হচ্ছে x - 1 প্লাস হচ্ছে 1। আমরা দেখতে পাচ্ছি, দেখো আগে বুঝাইনি, 4x × x - 1 এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। যদি এইটা 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে এটা জোড় সংখ্যা, আর এটা যদি জোড় সংখ্যা হয় তাহলে এই সম্পূর্ণটা একটা কি? বিজোড় সংখ্যা। সম্পূর্ণটা বিজোড় সংখ্যা মানে n² বিজোড় সংখ্যা, আর n² মানে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটা বিজোড় সংখ্যা। তো এরপর আমরা কথাগুলো লিখবো এখানে, যে এখানে 4x × x - 1 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ আমরা বলতে পারি জোড় সংখ্যা। জোড় সংখ্যা, জোড় সংখ্যার পরে আমরা বলবো
4x ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 1 সংখ্যাটি বিজোড় পূর্ণ সংখ্যা, বিজোড় পূর্ণ সংখ্যা। সুতরাং আমি বলতে পারি n স্কোয়ার বিজোড় পূর্ণ সংখ্যা, বিজোড় পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আমরা সুতরাং দিয়ে বলে ফেলতে বলবো, সুতরাং সকল বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, একটি বিজোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গও একটা বিজোড় সংখ্যা। ঠিক আছে, এরপরে আমরা খটা সলভ করব। তোমাদের বোঝার সুবিধার্থে আমি জিনিসটা আর একটু বলি যে n একটা বিজোড় সংখ্যা ধরে নিলাম, পূর্ণ সংখ্যা, যেটাকে আমরা 2x - 1 বলেছিলাম। এক্সটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এরপর আমরা বর্গ করেছিলাম, পেয়েছিলাম কত? 4x ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 1। তো এখানে দেখো এই সংখ্যাটা 4 ইন্টু এক্স মাইনাস 1 আছে, তো এই সংখ্যাটাকে 2 দ্বারা বিভাজ্য যাবে, কারণ 4 আছে। তো যদি এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে এইটাকে আমরা বলবো জোড় সংখ্যা। আর এই জোড় সংখ্যার সাথে আমি যদি 1 যোগ করি তাহলে এই পুরা সংখ্যাটা হয়ে যাবে পূর্ণ সংখ্যা, আবার কি বিজোড় পূর্ণ সংখ্যা। তাহলে এইটা যদি বিজোড় পূর্ণ সংখ্যা হয় তাহলে n স্কোয়ারটাও কি বিজোড় পূর্ণ সংখ্যা। আর n স্কোয়ার বিজোড় পূর্ণ সংখ্যা মানে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটা বিজোড় সংখ্যা। ঠিক আছে, এরপরে আমরা খ নাম্বারটা সলভ করব। খ নম্বরে আছে, দেখো আমি প্রশ্নটা লিখে একটু বোঝানোর চেষ্টা করি। 2টি ক্রমিক জোড় সংখ্যার গুণফল, ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা বিভাজ্য। এটা আমাকে প্রমাণ করতে হবে যে 2টি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। তো ধরে নিই যে মনে করি 2টি ক্রমিক জোড় সংখ্যা যথাক্রমে আমরা 2x এবং 2x প্লাস 2 ধরে নিই, যেখানে x বিলংস টু z। এই দুটা ধরে নিলাম আমরা 2টি ক্রমিক জোড় সংখ্যা। আচ্ছা, তাহলে জোড় সংখ্যা দুইটির গুণফল লিখব। সুতরাং সংখ্যা দুইটির গুণফল লিখতে পারি আমরা কোনটা? 2x ইন্টু হচ্ছে 2x প্লাস 2। আমরা যদি গুণ করি 4x স্কোয়ার প্লাস হচ্ছে 4x, আমরা যদি কমন নিয়ে নিই 4x তাহলে x প্লাস 1 হয়ে যাবে। খেয়াল করে দেখো সংখ্যা দুইটির গুণফল 2x ইন্টু 2x প্লাস 2। আমরা যদি গুণ করি 2 দুগুণে 4 x স্কোয়ার প্লাস হচ্ছে 2 দুগুণে 4 x, অর্থাৎ এই 4x যদি আমি কমন নিই তাহলে 4x ইন্টু x প্লাস 1 গুণ করে দেখো এটাই হবে 4x স্কোয়ার প্লাস হচ্ছে 4x। এরপর আমরা বলবো যে এখানে খেয়াল করে আমি একটু বুঝাই নিই, এখানে x এবং x প্লাস 1 দুইটা ক্রমিক সংখ্যা। তো ক্রমিক সংখ্যা কোনটা? আমরা যদি 1 বলি তারপরে কিন্তু 2 এর পরে 3 এর পরে কত কিন্তু 4, এগুলো কিন্তু ক্রমিক সংখ্যা। তো এই দুইটা যদি ক্রমিক সংখ্যা হয় তো এখানে আমি ধরলাম এই দুইটা ক্রমিক সংখ্যা, দেখো এদের মধ্যে একটা জোড় সংখ্যা আছে। আমি যদি এই দুইটা ধরি তাহলে এদের মধ্যে একটা জোড় সংখ্যা আছে। তাহলে ক্রমিক সংখ্যার মধ্যে একটা জোড় সংখ্যা থাকে, তাহলে x এবং x প্লাস 1 দুইটা ক্রমিক সংখ্যা, সুতরাং এদের মধ্যে একটা জোড় সংখ্যা আছে। আর যদি জোড় সংখ্যা হয় তাহলে এদের
গুণফলটা 2 দ্বারা বিভাজ্য হবে। আর এটা যদি 2 দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে এখানে আবার 4 আছে, তাহলে এখানে এটা গেল 2 দিয়ে, আর আগের ছিল 4, তাহলে 4 × 2 সমান 8 দ্বারা এই জিনিসটা বিভাজ্য। এইটা বিভাজ্য মানে দুইটা সংখ্যার গুণফল বিভাজ্য। তাহলে আমি বলতে পারি দুইটি ক্রমিক সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আমরা এখন বাকিটা একটু লিখি। ফোর এক্স ইন্টু এক্স প্লাস 1, লিখব এখানে x এবং x প্লাস 1 দুটি ক্রমিক সংখ্যা যাদের মধ্যে একটি জোড় সংখ্যা, যাদের মধ্যে একটি জোড় সংখ্যা। যদি এদের মধ্যে একটা জোড় সংখ্যা হয় তাহলে x ইন্টু এক্স প্লাস 1 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য, যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা লিখতে পারবো অতএব 4x ইন্টু এক্স প্লাস 1 সংখ্যাটি কত যাবে? 4 × 2 সমান 8 দ্বারা বিভাজ্য। যদি 8 দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো সুতরাং দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। সুতরাং দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। 8 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তো আমরা এইভাবে প্রমাণটা করে ফেলব। এরপরে আমরা যেটা করব যে সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে কিভাবে রূপান্তর করতে হয় এইটা আমরা এখন শিখব। আমরা কি করতে যাচ্ছি হেডলাইনটা লিখে নিই। সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে রূপান্তর। সাধারণ ভগ্নাংশ কোনগুলো আমরা জানি? 3/2 অথবা 2/3, আমরা জানি 3/11, এগুলো সবই কিন্তু সাধারণ ভগ্নাংশ। এগুলোকে আমি দশমিক ভগ্নাংশে নিব। তো আমি এই যে 3/11 এটাকে আমি দশমিক ভগ্নাংশে নিব। তো নিতে গেলে আমাকে কি করতে হবে? এই 11 দিয়ে 3কে ভাগ করতে হবে। আমরা ভাগ প্রক্রিয়া অনেক ছোটকাল থেকে শিখে আসছি। তো দেখো, এইটাকে আমরা বলি ভাজক, এইটাকে আমরা বলি ভাজ্য। এখানে ভাজক হচ্ছে 11 আর ভাজ্য হচ্ছে 3। দেখতে পাচ্ছি ভাজকটা ভাজ্যের চাইতে বেশি। তো তোমরা ছোটকালে শিখেছ ভাজক যদি ভাজ্যের চাইতে বেশি হয় তখন এটা কতবার যায়? 0 বার যায়। তাহলে 0 দিয়ে 11কে গুণ করলে এটা হয়ে যাবে আমার 0। তারপরে আমরা কি করব? বিয়োগ করব। এখন দেখছি ভাজক কিন্তু বড়ই আছে, এই জন্য এখানে একটা দশমিক নিব, এখানে একটা 0 নিব। এরপরে আমরা এখানে বসাবো কত? 11 আছে, তাহলে 11 × 2 = 22। এরপর আমরা বিয়োগ করব 8। এরপর একটা 0 নিব, এরপরে কত হবে? 7 যায়। 7 × 11
77, আমি যদি বিয়োগ করি এইটা 3 আসে। আবার একটা শূন্য নাও, এখানে যাবে আবার কত, 11 দুগুণে 22, আবার বিয়োগ করো 8 আসবে। একটা শূন্য নাও, আবার 7 বার যাবে, এখানে হবে কত, 7 11 77, এখানেও কিন্তু 3 আসে। তাহলে আমরা কি পাইলাম, 3/11 সমান আমরা পাচ্ছি 0. এভাবে যদি আমরা করতে থাকি চলতেই থাকবে, 0.2727 আসতেই থাকবে। তাহলে আমরা কী পেলাম, 0.2727 ডট ডট ডট, অর্থাৎ আমরা এটাকে পাবো যদি পৌনঃপুনিক আকারে লিখি 0.27, যেহেতু বারবার আসছে এই জন্য আমি এইটার মধ্যে একটা পৌনঃপুনিক চিহ্ন দিয়ে দিব, অর্থাৎ এইটা থাকলে বুঝবা যে 2727 বারবার আসছে। তা আমরা জেনে গেলাম যে সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম এইভাবে আমরা ভাগ করে 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 ফেলতে পারবো। ঠিক আছে, তো এরপর আমরা যেটা করব, আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর। তো চলো আমরা এটা করি। হেডলাইনটা আমরা লিখে ফেলি, আবৃত দশমিক ভগ্নাংশকে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে কি করব, রূপান্তর করব। আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা অঙ্ক দিয়ে নিয়মটা শিখে ফেলব, তাহলে আমাদের যে কোনো আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। তো এরকম একটা উদাহরণ দেখো, 4.2 অর্থাৎ 42.3478 উপরে পৌনঃপুনিক চিহ্ন। যদি দশমিক বিন্দুর পর কোনো অঙ্কের উপরে পৌনঃপুনিক চিহ্ন থাকে তাহলে আমরা বলে দেব ওই ভগ্নাংশটা আবৃত দশমিক ভগ্নাংশ। এই আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিণত করার নিয়মটা আমরা জেনে নেই। শুরুতে আমরা লিখব, দেখো, দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক চিহ্ন বাদ দিয়ে পুরা সংখ্যাটা আমরা উঠিয়ে ফেলব। 42347 ভালো করে খেয়াল করো, 42347 আমি উঠাই ফেলছি। কিভাবে, এখানে যে সংখ্যাটা থাকবে দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক চিহ্ন বাদ দিয়ে পুরা সংখ্যাটা আমি এখানে লিখে দেব। বিয়োগ, এখানে দেখো পৌনঃপুনিক দুইটার উপরে আছে, এই দুইটা বাদ দিয়ে এই বাকিগুলো আমরা বিয়োগ করে ফেলবো। তাহলে লিখবো কি, 4234। ভালো করে খেয়াল করে দেখো আমি কি করেছি। দেখো, প্রথমে আমরা এই সংখ্যাটা লিখেছি দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক ছাড়া। এরপর আমরা করেছি যে দুইটা অঙ্কের উপরে পৌনঃপুনিক চিহ্ন আছে এই দুইটা বাদ দিয়ে বাকি অংশটা আমি বিয়োগ করে দিয়েছি। এটা যে কোনো আবৃত দশমিক ভগ্নাংশ করার সময় আমরা এটা খেয়াল রাখবো। এরপর আমরা করব, কয়টা সংখ্যার উপরে বা কয়টা অঙ্কের উপরে পৌনঃপুনিক চিহ্ন আছে, 2টা, এই জন্য আমি দেব কি, নিচে 2টা 9 দিব। এরপরে খেয়াল করব দশমিক বিন্দুর পরে কয়টা অঙ্কের উপরে পৌনঃপুনিক চিহ্ন নাই সেটা দেব। এখানে কয়টা আছে, 1টা 2টা, যদি 2টা থাকে তাহলে আমি 2টা শূন্য বসাবো। একটা আবৃত দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর পর যে অঙ্কগুলো থাকবে তাদের উপর যদি পৌনঃপুনিক না থাকে তাহলে এই অংশটাকে আমরা বলবো অনাবৃত অংশ, আর এই অংশটাকে আমরা বলবো আবৃত অংশ। তাহলে দশমিক বিন্দুর পরে যতগুলো সংখ্যার উপরে পৌনঃপুনিক চিহ্ন থাকবে না ততটা শূন্য দিব। ঠিক আছে, আমি পুরো প্রক্রিয়াটা আবার বলছি, খেয়াল করে দেখো। প্রথমে আমরা এই সংখ্যাটাকে এখানে বসায় দিব দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক ছাড়া। এরপরে আমরা করেছি বিয়োগ, যে দুইটা অঙ্কের উপরে সংখ্যার উপরে পৌনঃপুনিক চিহ্ন আছে সেই দুটা বাদ দিয়ে বাকিটা আমি বিয়োগ করে দিয়েছি।
এরপরে আমি কি করেছি, যতটা সংখ্যার উপরে পৌনঃপুনিক চিহ্ন আছে বসাইছি, তো এটা 9, দুইটা সংখ্যার উপরে আছে আমি 2টা বসাইছি। এখানে কয়টা দশমিক বিন্দুর পর কয়টা অঙ্ক খালি আছে, 2টা আছে, তাহলে আমরা 2টা শূন্য বসাবো। এরপরে আমরা এটাকে বিয়োগ করব, বিয়োগ করলে আমরা পাবো 8 থেকে 4 বাদ দাও, তাহলে কত হবে 4। 7 থেকে 3 বাদ দাও, কত হবে 4। 4 থেকে 2 বাদ দাও, তাহলে হবে কত 2। এখানে দেখো 3 থেকে 4 বাদ দেওয়া যায় না, 13 নেব, 13 থেকে 4 বাদ দিলে 9, এখানে হবে 1, এখানে হবে 4, নিচে থাকবে 9900। বিয়োগটা খেয়াল করে রাখো, 419244। এরপরে আমরা এই সংখ্যাটা পেয়ে গেলাম। এইটাই হচ্ছে আমার সাধারণ ভগ্নাংশ। তাহলে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ করা আমরা এই কৌশলটা অবলম্বন করব। আরেকটা ছোট অঙ্ক আছে, খেয়াল করো, 0.24। এই দুইটা সংখ্যার উপরেই পৌনঃপুনিক চিহ্ন আছে। তো আমরা এটাকে কী করব, পৌনঃপুনিক দশমিক ছাড়া লিখলাম, লিখব 24, এখানে কিছু নাই, তাহলে আমরা কি বসাই দেবো 0, অর্থাৎ পৌনঃপুনিক ছাড়া শূন্যই আছে। নিচে দেখো কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক চিহ্ন আছে, 2টা, আমি 2টা 9 লিখে ফেলবো, লিখব 24/99। এটা হয়ে গেল আমার সাধারণ ভগ্নাংশ। তো ঠিক আছে, আমরা কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায় আমরা জেনে নিলাম। এরপর আমরা জানব সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ আর অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। হেডলাইনটা আমরা লিখি, সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ, আবৃত দশমিক ও অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ ও অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। আমরা সদৃশ দশমিক ভগ্নাংশ কোনটাকে বলবো, 2 বা ততোধিক আবৃত দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে অনাবৃত এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যাগুলো যদি সমান হয় তাহলে সেটাকে আমরা বলবো সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ, আর যদি সমান না হয় তাহলে সেটাকে আমরা বলবো অসদৃশ দশমিক ভগ্নাংশ। যেমন আমরা লিখতে পারি 12.45, এই দুইটার উপরে পৌনঃপুনিক চিহ্ন, তারপরে 6.32, এই দুইটার উপরে পৌনঃপুনিক চিহ্ন। এরপরে আমরা যদি বলি 131395, এই দুইটার মধ্যে পৌনঃপুনিক চিহ্ন, যদি আমি 4.3295, এইটার উপর পৌনঃপুনিক চিহ্ন। আমি এখানে এক জোড়া দশমিক ভগ্নাংশ লিখছি, এখানে এক লিখেছি, খেয়াল করো। তো এখানে দেখো দশমিক বিন্দুর পর এখানে অনাবৃত অংশ নাই, দশমিক বিন্দুর পর এখানে কিন্তু অনাবৃত অংশ নাই। আবৃত অংশ আছে কোনটা দেখো, 2টা অঙ্কের উপরে পৌনঃপুনিক চিহ্ন, এখানে 2টার উপরে পৌনঃপুনিক চিহ্ন, তাহলে এই 2টাকে আমি বলতে পারি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। এখানে খেয়াল করে দেখো 13.139, এখানে আবৃত অঙ্ক সংখ্যা হচ্ছে 3টা, এখানে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে 3টা, অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে 3টা, তাহলে এইটা 1 বা সমান। কিন্তু এখানে আবৃত অংশে দেখেন এখানে 2টা সংখ্যার উপরে পৌনঃপুনিক চিহ্ন আছে, কিন্তু নিচে একটার উপরে আছে, তাহলে এটাকে আমরা বলবো অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে আমরা যদি দেখব দশমিক বিন্দুর পরে পৌনঃপুনিক ছাড়া অথবা অনাবৃত অংশ আর পৌনঃপুনিক দেওয়া, এই অংশটাকে আমরা বলবো আবৃত অংশ।
যদি দুই বা ততোধিক ভগ্নাংশের অনাবৃত অংশগুলো যদি সমান হয় এবং আবৃত অংশগুলো যদি সমান হয়, তাহলে আমরা ওই ভগ্নাংশগুলোকে বলবো সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। আর যদি সমান না হয় সেটাকে আমরা বলবো কি, অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, এখন আমরা আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ দশমিক ভগ্নাংশে পরিণত করার নিয়ম শিখব। আবৃত অসদৃশ কথাটা লিখে নিই আগে। অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর। কি লিখেছি আমি দেখেন, অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করব। ঠিক আছে, তো চলো আমরা এটা শুরু করি। আমরা দুইটা ভগ্নাংশে লিখে ফেলবো, খেয়াল করো। এখানে আমরা লিখব 5.6 এর উপর পৌনঃপুনিক চিহ্ন, তারপরে হচ্ছে 7.345 এই দুইটার উপর পৌনঃপুনিক চিহ্ন, এখানে 10.7842 এখানে পৌনঃপুনিক হবে 4 এবং 3 উপরে। আচ্ছা, খেয়াল করে দেখো, নিঃসন্দেহে এগুলো অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। প্রথমটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দশমিক বিন্দুর পরে কোনো অনাবৃত অংশ নেই, আবৃত অংশ হচ্ছে আছে এবং একটা অঙ্কের উপরে পৌনঃপুনিক চিহ্ন। 2 নম্বরটায় দেখো, দশমিক বিন্দুর পরে একটা অঙ্কের উপরে পৌনঃপুনিক চিহ্ন নাই, তাহলে অনাবৃত অংশ হচ্ছে এইটুক, আবৃত অংশ হচ্ছে এইটুক, দুইটার অঙ্কের উপরে পৌনঃপুনিক চিহ্ন। এইখানে 10.2টার মধ্যে আমার পৌনঃপুনিক চিহ্ন নাই, কিন্তু পরে এখানে দুইটার মধ্যে দিছে, কিন্তু মাঝখানেরটা দেয় নাই। মাঝখানেরটা না দিলেও আমি কিন্তু বুঝে ফেলবো, যেহেতু এখানে দেওয়া আছে, এটার মধ্যে আছে, তার মানে এই তিনটার মধ্যে আমার পৌনঃপুনিক চিহ্ন আছে। তো এই ভগ্নাংশগুলোকে আমরা বলবো অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। তো সদৃশ করতে গেলে আমাকে প্রত্যেকটা ভগ্নাংশের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সমান করতে হবে, আবৃত অংশে অঙ্কগুলোর সংখ্যা সমান করতে হবে। ঠিক আছে, তো আমাদের নিয়মটা হচ্ছে এরকম, এখানে অনাবৃত অংশ নাই, এখানে কত আছে 3 অর্থাৎ 2টা, এখানে আছে 2টা, অর্থাৎ অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা সবচেয়ে বেশি আছে 2টা। আমি যখন এই ভগ্নাংশগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে নিয়ে যাব, তখন কিন্তু অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা হবে 2টা। এরপরে আমরা আবৃত অংশের অঙ্ক সংখ্যা কত হবে, এখানে কত আছে 1টা, এখানে কত আছে 2টা, এখানে কয়টা আছে 3টা, তাহলে 1, 2 এবং 3 এই তিনটার লসাগু যত হবে ততটার সমান। তাহলে আমরা জানি 1, 2, 3 এর লসাগু হচ্ছে 6। তাহলে আমরা বলতে পারবো এই তিনটা অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশকে যদি আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করি, তাহলে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2টা এবং আবৃত অংশে অঙ্ক সংখ্যা হবে 6টা। ঠিক আছে, তো আমরা এটা করি।
এখানে আমরা এটাকে যদি আমরা করে ফেলি, দেখো এখানে 5.6, 5 কয়টা লাগবে? 2টা, 1 2, তারপরে কয়টা বলছি? 6টা, 1 2 3 4 5 6, এখানে কোনো চিহ্ন দিয়ে দাও, 1 2 3 4 5 6, এখানে লিখবো আমরা 2টা খালি রাখবো। এখানে কত হবে? 7.345, 4 5 4 5 4 5 4। এরপর আমরা এখানে কি করব? দেখো 10.78 4 2 3, 4 2 3, এখানে কোনো চিহ্ন দিব, 1 2 3 4 5 6, এখানে কোনো চিহ্ন দেবো, এখানে কোনো চিহ্ন দেবো, 1 2 3 4 5 6, এখানে দিয়ে দেবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই দুইটা ছিল অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ, আর এগুলো হচ্ছে আমার সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। কেন? এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সমান, এখানে আবৃত অংশের অঙ্ক সংখ্যা সমান। ঠিক আছে? তো এইভাবে আমরা অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করব। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।